আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। তারেক রহমানের বাংলাদেশ বলা হচ্ছে, সেই বাংলাদেশের প্রথম ঈদ যাত্রা আপনাদের কেমন হচ্ছে? বুঝতেই পারছেন কেমন হচ্ছে। প্রথমেই আলাপটা শুরু করতে চাই গতকালের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে। উত্তরের সান্তাহার জংশনে গতকাল নীল সাগর এক্সপ্রেস ট্রেন গতকাল দুপুরে দুটো নাগাদ লাইনচ্যুত হয়। 9টি বগি লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুত হওয়ার প্রেক্ষিতে নিহতের কথা শোনা যায়নি, কিন্তু কয়েকশো মানুষ আহত হয়েছেন। এই যে একটা ট্রেন দুর্ঘটনা হলো 2টার দিকে, প্রায় 7 ঘন্টা পরে ওখানে নিকটেই, সান্তাহার থেকে নিকটেই ঈশ্বরদী জংশন, পার্বতীপুর জংশন দিনাজপুরের, 7 ঘন্টা পরে উদ্ধারকারী ট্রেন ওই লাইনটা ক্লিয়ার করতে এসছে। এবং গতকাল 7 ঘন্টা পরে 9টার দিকে, রাত 9টায়, 2টায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত 9টায় উদ্ধার করতে এসছে। কতটা দায়িত্বহীন হলে এটা হয়? সান্তাহার ঈশ্বরদী কিন্তু কাছাকাছি, পার্বতীপুর না হয় একটু দূরে, সেখান থেকে আসতে না হয় একটু সময় লাগলো, তাও 3 ঘন্টার বেশি লাগার কথা নয়, 3-4 ঘন্টার। ঈশ্বরদীটা কি করলো? সাথে সাথে এলো না কেন? এই যে ট্রেনটা আজকে আমরা যে মুহূর্তে ভিডিওটা শুট করছি বা ভিডিওটা নির্মাণ করছি, তখনও এই লাইনটা ক্লিয়ার হয়নি। মানে একবার আপনি চিন্তা করুন, দুপারের যাত্রীদের, ট্রেন যাত্রীদের ঈদ যাত্রাটা একদম ভ্যানিশ হয়ে গেছে। গতকাল যারা দুপারে আটকে পড়েছিলেন তাদের অবস্থা একবার চিন্তা করুন। সংশ্লিষ্ট ট্রেনগুলো থেকে নেমে তাদের বিকল্প সড়ক পথে তাদের গন্তব্যে যেতে হয়েছে। এত বড় ঘটনা, অথচ দেশে কি কোনো সরকার আছে? 1 মাসের সরকার। সরকারের অবস্থা কি দেখছেন? আওয়ামী লীগ সরকার পতনের পর 1.5 বছরের একটা ইউনূস সরকার গেছে। হাড়ে হাড়ে টের পেয়েছেন আওয়ামী লীগ সরকার কতটা প্রয়োজনীয় ছিল বাংলাদেশের জন্য। শেখ হাসিনা কত বড় ক্রাইসিস ম্যানেজার ছিলেন। আজকে তারেক সরকার দেখছেন, তারেক সরকারের আমলে এই যে ক্রাইসিস, উত্তরবঙ্গের ঈদের ট্রেন যাত্রা একদম ভেস্তে গেছে। এই অ্যাক্সিডেন্টের কারণে ট্রেনের যাবতীয় শিডিউল বিকল হয়ে গেছে। সোজা কথা, একটা হযবরল অবস্থা। আজকে প্রায় 18 ঘন্টা হতে চলেছে যে ওই ট্রেনটা, ওই লাইনটা এখন পর্যন্ত সচল হয়নি। ক্রাইসিস, এটা একটা ক্রাইসিস। দুর্ঘটনা ঠিক আছে, দুর্ঘটনা হতে পারে, কিন্তু দুর্ঘটনা ম্যানেজমেন্টটা তো খুব বড় গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যানেজমেন্টের জায়গায় একদম জিরো। রাষ্ট্রনায়ক হওয়া এত সহজ নয়, কিন্তু যে কেউ এসে রাষ্ট্রনায়ক হয়ে যাবে তাহলে তো ভাই অন্যরকম ঘটনা হয়ে যেত পৃথিবীতে, আমাদের দেশে অন্যরকম ঘটনা হয়ে যেত। অর্থাৎ এই যে ঈদ যাত্রাটা চরম ভয়াবহ খারাপ হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আরো 2-1টা খবর আপনাদের বলি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার দীর্ঘ যানজট। আমরা যখন ভিডিওটা নির্মাণ করছি তখনকার পত্রিকার শিরোনাম, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ এবং ভোরের বৃষ্টিতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রী। এমন তো হওয়ার কথা নয়। শেখ হাসিনা উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, সব এলাকায় রাস্তাঘাট সড়ক ঝকঝকে করে রেখে গেছেন। যে শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, বাংলাদেশকে যিনি আগলে রেখেছিলেন, তাকে তাড়িয়ে দিয়ে কেমন আছেন বাংলাদেশের মানুষ? ইউনূস সরকারের আমলে তো ভালো ছিলেন না, তাই না? এখন তো তারেক সরকার, মাত্র 1 মাস হয়েছে, এখনো বুঝতে পারছেন না, এখনো হয়তো একটা মোহচ্ছন্ন আছেন। মোহ ভাঙতে সময় লাগবে না। আর
আর 1-2 মাসের মধ্যে মোহ ভেঙে যাবে যে বাংলাদেশে প্রতিনিয়ত ক্রাইসিস থাকে, আর সেই ক্রাইসিস ম্যানেজ করবার জন্য একজন ক্রাইসিস ম্যানেজার দরকার। সেই ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। শেখ হাসিনার চেয়ে বড় ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশে আর কখনো অতীতে ছিল না, ভবিষ্যতেও আসবে বলে মনে হয় না। পদে পদে টের পাবেন, হাড়ে হাড়ে টের পাবেন। 20 কিলোমিটার ঝকঝকে তকতকে রাস্তায় 20 কিলোমিটার যানজট, অর্থাৎ ঈদ যাত্রা দুর্ভোগে পূর্ণ। আরেকটি খবর বলে শেষ করব। ঈদ যাত্রায় বাসে 148 কোটি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। বেসরকারি এই সংস্থার দাবি, সরকারের নজরদারি ব্যর্থ হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে, কিন্তু তা অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী বক্তব্য দিচ্ছে সরকার। ভাড়া নৈরাজ্য 20 বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে। আওয়ামী লীগের 16 বছর, বিএনপির আগের 1/6 যে আমলটা ছিল সেই রেকর্ডও ভঙ্গ করতে চলেছে ভাড়া নৈরাজ্য। এটা যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট। অথচ দেখুন, বিএনপি সরকার, তারেক সরকার একজন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয়ের একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে। তিনি গতকালকেও দেখলাম সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়ার থেকে কম ভাড়া নিচ্ছে বাস কোম্পানিগুলো। কত বড় মিথ্যাচার! আপনি হাজার হাজার ইন্টারভিউ দেখবেন অনলাইনে যে ভাড়া 500 টাকা, 2000 টাকা ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে, ভাড়া 200 টাকা, ভাড়া দিতে হচ্ছে 800 টাকা। অথচ এই যে তারেক রহমানের একজন মন্ত্রী, কি যেন নাম এখনো মগজে সুস্পষ্টভাবে আসেনি, মুখস্থ হয়ে যায়নি, তিনি বলছেন, তিনি শোডাউন করছেন, যাত্রীদের খোঁজখবর নিচ্ছেন, ক্যামেরা নিয়ে বাসে যায় উঠছেন, ইত্যাদি দৃশ্য দেখা যায় এবং মিথ্যাচার করছেন। আপনি রাতারাতি 1 মাসের মধ্যে একটা স্বর্গীয় বাংলাদেশে চলে এসেছেন যে যা ভাড়া তার থেকে কম ভাড়া নিচ্ছে। বাংলাদেশের মানুষ বুঝতে পারবেন সামনের দিনগুলোতে, আরো বেশি বেশি করে বুঝতে পারবেন। কারণ দেশে এত সমস্যা, এই যে 1 মাসের মূল্যায়ন করা হচ্ছে তারেক সরকারের, মূলত যে সমস্যাগুলা অর্থনীতি, বেকারত্ব, কর্মসংস্থান, এইসব দিয়ে কিন্তু 1 মাসে আমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখিনি। উল্টো খাল খনন, হ্যাঁ খাল খননটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের নদী নালা ভরাট হয়ে গেছে, সেগুলো উদ্ধার করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার পেটের সংস্থান করা, আপনার খাবারের সংস্থান করা। আমরা কিন্তু গত 1 মাসে কিছুই দেখিনি বিধায় আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 2-1 মাসের মধ্যে ইউনূসের যে অবস্থা, ইউনূসের সময় প্রতি মুহূর্তে যেমন খেয়াল করেছেন, মনে করেছেন, স্মরণ করেছেন যে আমরা আগেই ভালো ছিলাম, আগামী 2-3 মাসের মধ্যে এটি টের পাবেন, এতে কোনো সন্দেহ নাই। মানে আমি মনে করছি যে ঈদ পরবর্তী সময় থেকেই আপনারা বুঝতে পারবেন। তারেক সরকার শপথ নেওয়ার সাথে সাথে পবিত্র রমজান মাস এসে গেছে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মকর্মে ব্যস্ত থাকে, বৈশ্বিক বিষয়ে কি হচ্ছে না হচ্ছে এত খোঁজ রাখে না, ব্যস্ত আছে বা ব্যস্ত ছিল এখন পর্যন্ত। আমরা রোজার প্রায় শেষ দিকে চলে এসেছি, আগামীকাল বা পরশু ঈদ হবে, যার কারণে আমরা এখনো বুঝতে পারিনি। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো যে বাংলাদেশে কতটা দুর্ভোগে ভরপুর হয়ে গেছে, কতটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে গেছি। এবং এই ক্রাইসিসের যদি ম্যানেজার না থাকে, এই যে গতকালকের ট্রেন দুর্ঘটনা, এটা যদি আওয়ামী লীগ সরকার থাকতো বা শেখ হাসিনা থাকতো, পুরো একটা কন্ট্রোল রুম খুলে বসে থাকতো যে কি হচ্ছে, প্রতিনিয়ত আপডেট অবস্থা জানার জন্য প্রতিনিয়ত শেখ হাসিনা খোঁজ রাখতেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানকার ডিসি এসপির সঙ্গে কথা বলেছেন, এতটুকুই। কিন্তু এই যে রেলপথ মন্ত্রীর কোনো হ্যাতচ্যাত নেই, আমরা দেখিনি। ক্রাইসিস আসবে প্রতিনিয়ত, আমরা ক্রাইসিসের মধ্যেই থাকি এই বাংলাদেশের মানুষ। কিন্তু বারবার বলছি, একজন ক্রাইসিস ম্যানেজার, সেই ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। শেখ হাসিনার অভাব আপনারা আবারও অনুভব করবেন খুব শীঘ্রই, এতে কোনো সন্দেহ নাই। আমরা এই তথাকথিত মুসলেকা নির্বাচন মানি বা না মানি, মুসলেকা সরকার মানি বা না মানি, এই মুসলেকা সংসদকে মানি বা না মানি, কিন্তু তারা বিরোধী দলে বসে আছে। কিভাবে দেশটাকে বিদেশিদের কাছে হেয় করে তুললো,
এদের তো আসলে লজ্জা নাই, এদের নিয়ে আর কি বলবো। এরা কত বড় বাটপার, একটা এম্বাসিকে তারা ব্ল্যাকমেল করে ফেলে। তা কোন এম্বাসি? যে দেশটা কমিউনিস্ট এবং নাস্তিক দেশ, সেই দেশের এম্বাসিকে তারা ব্ল্যাকমেল করে ফেলেছে। তাহলে বুঝেন দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরবে এরা কত বড় বাটপার এগুলো করে, এখন এতেই বুঝে নেন। অদ্ভুত ব্যাপার দেখেন, ভারতে মানে বাংলাদেশের এক ফেলানির জন্য এরা হাই হুসেন করে, সিংহবাম সহ এ জামাতিরা, মৌলবীরা। উইঘুর মুসলমান নিয়ে কিন্তু এদের কোনো কথা নাই। আপনি খেয়াল করেন, উইঘুর মুসলমানদের যে চাইনিজ সরকার এত নির্যাতিত নিপীড়ন করে, শুধু তাই না, অপ্রিয় হলেও সত্য, এটা কিন্তু আমার কথা না। ইসলামকে তারা বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, চাইনিজ অফিসিয়ালসরা এগুলো বলেছে, কিন্তু আজ পর্যন্ত জীবনে কোনোদিন এদের প্রতিবাদ করতে শুনেন নাই। কিন্তু এটা যদি ভারত বলতো, এতক্ষণ ভারত ভেঙে ফেলতো, এরকম একটা অবস্থা হয়ে যেত। এই যে উইঘুর মুসলমানদের উপরে যে অত্যাচার, এটা পৃথিবীর অন্য কোনো দেশ করলে এতক্ষণ কি হইতো? জামাত সবার আগে মিছিল করতো, বাইতুল মুকাররমে জুম্মার নামাজের অপেক্ষা করতো না। কিন্তু এখন দেখেন তারা নিশ্চয় এখন মুখে একেবারে কুলু পেটে বসে আছে, স্পিকটি নট। এত বড় বদমাইশ এই এই জামাতিরা, এরা নিজেদেরকেও ডুবাচ্ছে, আমাদের দেশের সম্মানও ডুবাচ্ছে। এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করা উচিত। সরকারের স্বপ্রণোদিত হয়ে এদের বিরুদ্ধে প্রতারণার, দেশের সম্মান হানি করার জন্য এদের বিরুদ্ধে মামলা করা উচিত। কতটুকু বিপদে পড়লে একটা এম্বাসি বাধ্য হয় বিবৃতি দিতে। বলি আবার দেখলাম উত্তরাতে লেকের পার গুলোতে 18 নম্বর লেকের পারে দেখলাম ইফতার হলো। আমাদের জামালপুরের ছাত্রলীগের, যুবলীগের এবং আওয়ামী লীগের লোকজন দেখলাম লেকের পার ইফতার করেছে। সেখানে আমার ভাতিজাও ছিল, যার নামে মামলা শুরু থেকেই। আমার 4 ভাতিজা আওয়ামী লীগ করে, 4 ভাতিজা আওয়ামী লীগ করে, 3 জনের নামে মামলা আছে। দেখ ওই এক ভাতিজাকে দেখলাম সেখানে ইফতার করতেছে। তাই আওয়ামী লীগের এই মুহূর্তে ভয়ে ইফতার করার জন্য বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে থেকে ইফতার করে। আমরা আওয়ামী লীগের, বিএনপির আমলেও দেখেছি, বিএনপিরও এরকম ইফতার করতো। এটা এখানে এরকম প্রচলিত, কারণ সরকারি দল যারা থাকে তারা দমন নিপীড়ন করে। তবে এইবার দমন নিপীড়নের সর্বোচ্চ রেকর্ড, যে কোনো সময়ের চাইতে সবচেয়ে বেশি দমন নিপীড়ন বাংলাদেশে চলতেছে। এটা রাখলাম বাংলাদেশের ইফতারের ব্যাপারে। আপনি যেটা বললেন যে আপনার বানারসের কথাটা, এখানে ঠিক আছে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে এটা একটা উদ্বেগের বিষয়। কিন্তু বানারস কিন্তু হিন্দুদের জন্য পবিত্র নগরী, খুবই পবিত্র নগরী। এটা আপনি গিয়েছেন, আপনি জানেন। সবচেয়ে বেশি মন্দির সেখানে এবং সবচেয়ে বেশি নিরামিষ ভোজী সেখানে থেকে। সেখানে গরুর মাংস প্রসঙ্গ না, কোনো মাংসই খায় না। কারণ হচ্ছে সেখানে পুরোহিত যারা এবং যারা বানারসে, মানে বলাই হয় এটা মন্দিরের নগরী বলা হয় বানারসকে। এবং তাদের 3টা যে গয়া, কাশী, বৃন্দাবন সহ, তারপরে এই বানারসকে খুবই গুরুত্ব দেওয়া হয় এই সমস্ত কারণে। তো সেইখানে আপনার আমিষ খাওয়াটা কিঞ্চিত অপরাধ হিসেবে সামাজিকভাবে সেটা সেখানে ধরা হয়। আর আপনি যেটা দেখেছেন তাদের 2 ধারায় মামলা করা হয়েছে। আমিও পরে নিউজটা ঘেটে দেখলাম, সেখানে 2 ধারা। একটা হলো পরিবেশ নষ্ট করার জন্য, পাশাপাশি যেহেতু এখানে কোনো কিছুই খাওয়া যায় না, মানে নিরামিষ ছাড়া কিছু খায় না। আপনি দেখবেন ওই ভারতের মানে বানারসের যে মুসলিম কমিউনিটি, ওটার কিন্তু নিন্দা জানিয়েছে। কারণ ওইখানে তো এমন না যে বাংলাদেশের মতো বানারসে তুমি ইফতার বাইরে করতে পারবা না, তাই আওয়ামী লীগ বা বিএনপির ভয়ে তুমি নদীতে ইফতার করতেছো, তা কিন্তু না। কারণ ইফতার করার পরে কিন্তু একটা নামাজ পড়তে হবে, নামাজ কিন্তু প্রসঙ্গ আছে। আমি ওটাই বলতে চাচ্ছিলাম, ইফতারটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান। ইসলামে কোনো অনুষ্ঠানই নেই, সবই ধর্ম। ইফতার করবেন সেটাও ধর্ম, নামাজ পড়বেন সেটাও ধর্ম, আপনি যাই করেন ইসলামে, পোশাক পরবেন সেটাও ধর্ম। ইসলামে কোনো অনুষ্ঠান হয় না। অনুষ্ঠানে কিন্তু পাপ পুণ্য থাকে না, সব থাকে না। অনুষ্ঠানে এটা ইহলৌকিক, কিন্তু ইফতারটা হচ্ছে পরলৌকিক। এটা আপনার ধর্মীয় বিষয়। তো এখানে নামাজ পড়ারও একটা গুরুত্বপূর্ণ। পিকনিক আপনি এখানে করতে পারেন না। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমরা, সেটা উদ্বেগের বিষয় যে একটা ধর্মীয় অনুভূতিতে যদি শুধু পরিবেশের কারণে অ্যারেস্ট করতে আমার কিছু বলার ছিল না, ধর্মীয় কারণে অ্যারেস্ট করেছে, এটাও যেহেতু যুক্ত, সেটা উদ্বেগের বিষয়। কিন্তু তাদের উচিত হয় না এখানে যাওয়া। মুসলমানদেরকে হুমকির মুখে ফেলার জন্য এটা করা হয়েছে, কিন্তু মুসলিমদের এটা শোষণের জন্যই এই মামলা, যে মানে মুসলিমদের চাপিয়ে রাখার, দমিয়ে রাখার জন্য এটা করা হয়েছে, এটা তিনি বলেছেন। কিন্তু এখানে কিন্তু আরেকটা পাল্টা যুক্তি থাকে। আপনি কি দিল্লির জামা মসজিদের সামনে শহরে মাংস বিক্রি করতে দিবেন? এটা কিন্তু অবৈধ না। আপনি যদি দিল্লির জামা মসজিদের পাশে শুকরের মাংস আপনি বিক্রি করা শুরু করেন, অথবা কলকাতায় টিপু সুলতান মসজিদের পাশে আমি যদি শুকরের মাংস বিক্রি করা শুরু করি, এটা কিন্তু আইনত বাধা নেই, আছে কি নাই? কিন্তু আমাকে কি সেখানে করতে দিবে? হ্যাঁ, তাহলে এটা বরং ওই হিন্দু রাষ্ট্র বলেই, মানে হিন্দু রাষ্ট্র না কিন্তু হিন্দু সংখ্যা গরিষ্ঠ বলেই ওইখানে তারা আমিষ খেতে পেরেছে,
ওই নইলে এটা যদি মুসলিম রাষ্ট্র হইতো, মুসলিম অধ্যক্ষ হইতো, তখন তাদের অ্যারেস্ট হয় 14 জনকে পানির ভিতরে চুবাই মেরে ফেলতো, যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হতো। সেই হিসেবে এটা গণতান্ত্রিক দৃষ্টিতে অবশ্যই বিপজ্জনক। কিন্তু এটা অন্য দেশে হলে কি করতে বলেন? বাংলাদেশের কথা মনে আছে আপনার? মনে থাকার কথা, যেহেতু আপনি সাংবাদিক, আপনার মনে থাকার কথা, সেটা হলো যে 90 দশকে এরশাদের সময় শেষের দিকে ইন্দিরা রোডে শুয়োরের মাংস বিক্রি করার কারণে কি তাণ্ডব চালাইছে, সকল শুকরের মাংসের দোকান উড়িয়ে দিয়েছিল, মনে আছে তাদের জন্য, কিন্তু সেটা ঘুরিয়ে দেওয়া হয়। অথচ ওখানে খ্রিস্টানরা কাস্টমার, ওটা কিন্তু কোনো মসজিদের সামনে ছিল না, ওটা কোনো মাজারের সামনে ছিল না, কিন্তু তারপরে উড়িয়ে দিয়েছে। সুতরাং আপনি যদি মুসলমান রাষ্ট্রের সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের সাথে কম্পেয়ার করেন, তাহলে এটা তেমন কিছুই ঘটে নাই, তাদের ওইখানে উচিত হয় নাই, কারণ এটা তাদের ভাবাবেগের সাথে জড়িত। একটা হলো একদিকে আওরঙ্গজেব এই মন্দিরটাকে ভেঙে, ভগবান বিষ্ণুর মন্দির ভেঙে সেখানে মসজিদ বানিয়েছে, আবার সেই মসজিদ থেকে বেরোয় আপনি ইফতার করবেন তাদের নদীতে, যেখানে ত্রিবেণী সঙ্গম বলা হয়, তাদের কাছে খুবই পবিত্র জায়গা। যেমন জমজমের কূপের পাশে কি আপনি কোনো কিছু আপনি যে খেতে দিবেন? ইরান যুদ্ধে ট্রাম্প হয়ে পড়েছে বন্ধুহীন। হরমুজকে মুক্ত করতে ট্রাম্পের পাশে তেমন কেউ নেই বললেই চলে। আবার ইরানের নিরীহ মানুষ হত্যাকে কেন্দ্র করে ঘরের মধ্যেই লেগে গেছে বিবাদ। তবে আয়াতুল্লাহ খামেনির পর সবচেয়ে বড় নেতা হিসেবে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার পর ট্রাম্প নেতানিয়াহু যেন হালে কিছুটা পানি খুঁজে পেয়েছেন। কিন্তু ইরান যে এত সহজে দমার পাত্র নয়, সেটি যুদ্ধের 19 দিনে এসেও হাড়ে হাড়ে টের পাচ্ছেন ট্রাম্প। লারিজানির মৃত্যুর কঠিন প্রতিশোধ নিতে ইরান ছোড়া শুরু করেছে ড্যান্সিং মিসাইল বা নাচুনে ক্ষেপণাস্ত্র, সাথে ছুটছে ক্লাস্টার ওভারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র, যেটি ঠেকানো এক প্রকার অসম্ভব। মধ্যপ্রাচ্য থেকে 4000 কিলোমিটার দূরে আছে বাংলাদেশ, কিন্তু এত দূরে থেকেও এ যুদ্ধের আঁচ লাগছে বাংলাদেশের বহু গ্রামে। কারণ এই মিসাইলগুলোর সবচেয়ে করুণ শিকার হচ্ছেন দক্ষিণ এশীয় প্রবাসী শ্রমিকরা, বিশেষ করে বাংলাদেশিরা। দুবাই, আবুধাবিতে বাংলাদেশিরা এক প্রকার অদৃশ্য যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছেন। তাদের মেনে নিতে হচ্ছে কোলাটারাল ড্যামেজ। ঈদের সময় যেখানে প্রবাসীদের ঘরে ঘরে নতুন কাপড় আর সেমাই কেনার আনন্দ থাকার কথা, সেখানে 50 লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী আর তাদের 2 কোটি পরিবারের সদস্যদের ভাগ্য হয়ে পড়ছে ধীরে ধীরে অনিশ্চিত। ঈদে যেখানে প্রতি বছর প্রবাসীদের দেশে আসার ধুম পড়ে, সেখানে এবার মধ্যপ্রাচ্য প্রবাসীদের প্রতিটা ক্ষণ কাটছে মিসাইলের ভয়ে। সবচেয়ে বড় কথা, বড় রকমের ঝুঁকিতে পড়ে গেছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্ত প্রাণ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। ইরানের ওপর দেশটির নিরীহ মানুষদের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ শুরু হয়েছে 19 দিন হলো। আয়াতুল্লাহ খামেনির পর সবচেয়ে শীর্ষ নেতা হিসেবে ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং বাসিস মিলিশিয়ার প্রধান জেনারেল গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। লারিজানি ছিলেন ইরানের পর্দার আড়ালের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, যিনি দীর্ঘকাল ধরে দেশটির নিরাপত্তা কৌশল ঠিক করতেন। কিন্তু ট্রাম্পের জন্য যদি লারিজানির মৃত্যুর খবর ভালো সংবাদ হয়ে থাকে, তার চেয়ে বেশি খারাপ খবর হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগের খবর। নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার সময় বেন জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধকে তিনি বিবেক বর্জিত বলে মনে করেন এবং এর সমর্থনে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ট্রাম্প নেতানিয়াহুর জন্য আরও দুঃসংবাদ আছে। লারিজানির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানিরা এবার নতুন নতুন ক্ষেপণাস্ত্র বের করছে আর ছুটছে। এর একটি হলো ড্যান্সিং মিসাইল, যাকে বাংলায় বলা যেতে পারে নাচুনে ক্ষেপণাস্ত্র। ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই সাজেল ক্ষেপণাস্ত্র বানিয়েছে। অনেকটা নাচের মতো ভঙ্গিতে এই ক্ষেপণাস্ত্র দিক পরিবর্তন করে বলে একে ড্যান্সিং মিসাইল নামে ডাকে ইরানিরা। লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওভারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে ভাগ হয়ে যায় এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন। গত 18 দিনে ইরান সস্তা দামি ড্রোন হামলা থেকে এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চালিয়ে আসছে। আর তাতে এই যুদ্ধের কঠিন একটি সত্য হলো বাংলাদেশি শ্রমিকদের রক্ত। যুদ্ধের কোনো পক্ষ না হয়েও আজ বাংলাদেশি প্রবাসীদের প্রাণ ঝরছে মরুভূমির তপ্ত বালিতে। গত কয়েকদিনের হামলায় কয়েকটি হৃদয় বিদারক মৃত্যুর খবর পাওয়া গেছে। 55 বছর বয়সী আহমেদ আলী দীর্ঘ 30 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। তার আদি নিবাস সিলেটের বড়লেখা উপজেলায়।
28 ফেব্রুয়ারি যখন ইরান প্রথম পাল্টা হামলা চালায় তখন আহমেদ আলী তার নিয়মিত কাজ ভ্যানে করে খাবার পানি সরবরাহ করেছিলেন। আজমানে একটি ইরানি মিসাইলের ধ্বংসাবশেষ সরাসরি তার ভ্যানের উপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহমেদ আলীর স্বপ্ন ছিল দেশে ফিরে একটি সুন্দর বাড়ি করবেন। মারা যাওয়ার কিছুক্ষণ আগে টেলিফোনে পরিবারের সদস্যদের বলেছিলেন দ্রুত কাজ শেষ করে ফিরে আসবেন দেশে। সেই স্বপ্ন এখন কফিনে বন্দী। তার আর ফিরে আসা হয়নি, যেমন আর ফেরা হবে না চট্টগ্রামের সন্দ্বীপের সন্তান এস.এম. তারেকের। তারেক বাহরাইনের একটি জাহাজ মেরামতের কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ 27 বছর তিনি বাহরাইনে কাটিয়েছেন পরিবারের মুখে হাসি ফোটাতে। 1 মার্চ ভোরে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটি ইন্টারসেপ্টেড ড্রোনের আঘাত সরাসরি তার কর্মস্থলে পড়ে। ঘটনাস্থলে তিনি মারা যান। সৌদি আরবের আল খার্জ শহরে 8 মার্চ এক ভয়াবহ মিসাইল হামলা হয়। এই হামলায় ময়মনসিংহের গফরগাঁর আব্দুল্লাহ আল মামুনের শরীরের 72% পুড়ে যায়। 10 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে 17 মার্চ তিনি মারা যান। একই হামলায় কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেনও নিহত হন। মোশাররফ হোসেনের মৃত্যুর গল্পটি আরো বেশি বেদনার। মারা যাওয়ার মাত্র 1 ঘন্টা আগে মোশাররফ তার পরিবারকে ফোন করে বলেছিলেন সবার জন্য ঈদে নতুন পোশাক কিনতে টাকা পাঠাবেন। সেই ফোন কলটি ছিল তার জীবনের শেষ কল। এখন সেই উপহারের বদলে তার কফিনটি গ্রহণ করার জন্য পরিবারটি প্রস্তুত হচ্ছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউকেডেমের তথ্য মতে মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধে বেসামরিক নিহতের তালিকায় সিংহভাগই হচ্ছেন প্রবাসী শ্রমিক। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, প্রবাসীরা কি তবে এই যুদ্ধের অনিচ্ছাকৃত ঢাল? এর পিছনে কয়েকটি গুরুতর কারণ আছে। প্রথমত, দুবাই বা আবুধাবির আকাশচুম্বী ভবন এবং আধুনিক ভিলাগুলোতে সুরক্ষার ব্যবস্থা থাকলেও প্রবাসীদের ঘন বসতিপূর্ণ লেবার ক্যাম্পগুলোতে পর্যাপ্ত বাংকার বা সুরক্ষা কাঠামো নেই। অনেক ক্ষেত্রে ভাষার সীমাবদ্ধতার কারণে জরুরি সাইরেন বা সতর্কবার্তার অর্থ তারা বুঝতে পারছেন না। যুদ্ধে যখন আরবের ধনী মুসলমানরা ক্ষেপণাস্ত্রের ভয়ে বাংকারে বা নিরাপদ ঘরে আশ্রয় নিচ্ছেন, তখন বাংলাদেশের ডেলিভারি রাইডার, পরিচ্ছন্নতা কর্মী কিংবা নির্মাণ শ্রমিকদের বাধ্য করা হচ্ছে বিপদের মুখে কাজ চালিয়ে যেতে। দুবাইয়ের একজন বাংলাদেশি রাইডার বলেছেন, চারপাশে বোমা পড়লেও তাদের বাইক চালাতে হয়। কোম্পানি কেবল প্রতি ডেলিভারিতে টাকা দেয়, কাজ না করলে তাদের চুলা জ্বলে না। তাদের অনাহারে থাকতে হয়। যেমন যুদ্ধের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরাতে পানি সরবরাহ করার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান 55 বছর বয়সী বাংলাদেশি শ্রমিক সালেহ আহমেদ। চারপাশে যখন যুদ্ধের সাইরেন বাজছিল আর মানুষজন ছোটাছুটি করছিল, তখন সালেহ আহমেদের থামার কোনো উপায় ছিল না, কারণ একদিন কাজ না করলে তার চুলো জ্বলতো না। আর প্রবাসে অনাহারে থাকা মানি তিলে তিলে মৃত্যু। প্রবাসীরা চাইলেই এই মরণকূপ থেকে পালিয়ে আসতে পারছেন না। কাফালা বা স্পন্সরশিপ পদ্ধতির কারণে অনেক শ্রমিকের পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা থাকে, যা তাদের দ্রুত প্রস্থানের পথ বন্ধ করে দিয়েছে। তার উপর আবার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বেড়েছে জিনিসপত্রের দাম। অনেক পণ্যের দাম 3-4 গুণ পর্যন্ত বেড়েছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, আগে প্রতি কেজি আলুর মূল্য যেখানে ছিল 1.5 দিরহাম, এখন সেখানে প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে 8 দিরহামে। 8 দিরহামের কাঁচামরিচের দাম ঠেকেছে 20 দিরহামে। সৌদি আরবেও একই অবস্থা। ফলে শুধু নিহত প্রবাসীরাই নন, মধ্যপ্রাচ্যের প্রায় সব প্রবাসীর পরিবারে এবার ঈদটি চরম উৎকণ্ঠার। ঈদের আগে 50 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর জীবনে নেমে এসেছে দুর্ভাবনা আর দুশ্চিন্তার মেঘ। বাংলাদেশের সংস্কৃতিতে ঈদ মানেই প্রবাসীদের পাঠানো বাড়তি টাকা, নতুন জামা আর পরিবারের পুনর্মিলন। কিন্তু এবারের ঈদ বাংলাদেশি প্রবাসী পরিবারগুলোর জন্য নিরানন্দের এক বার্তা নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের লেবার ক্যাম্পগুলোতে এখন কোনো উৎসবের আমেজ নেই। সেখানে এখন কেবল যুদ্ধের খবর শোনা আর পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই। অনেক প্রবাসী যারা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন, তারা এখন বিমানবন্দরের ফ্লোরে বসে দিন গুনছেন। তাদের হাতে টাকা নেই, কারণ কোম্পানি বেতন দিচ্ছে না। যারা যুদ্ধে প্রিয়জনকে হারিয়েছেন, তাদের বাড়িতে এবার ঈদের চাঁদ উঠবে না, উঠবে কেবল কান্নার রোল। ইসলামিক রিলিফের প্রধান নির্বাহী ইফতেখার শাহিন বলেছেন, এই যুদ্ধের ফলে বিশ্বের কোটি কোটি মুসলিম পরিবার এক ভয়াবহ ঈদ পালন করতে যাচ্ছে। যেখানে আনন্দ থাকার কথা, সেখানে এখন কেবল শোক আর অনিশ্চয়তা। বাংলাদেশের শ্রমবাজার অনেকটাই
মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। দেশের মোট অভিবাসীর ৬৭% যায় সৌদি আরবে। শ্রমবাজারের দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থে কুয়েত, ষষ্ঠে আরব আমিরাত এবং সপ্তম স্থানে রয়েছে জর্দান। কিন্তু মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশই যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের শ্রম বাজার। আতঙ্কে আছেন প্রবাসীরা। অনেকে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারছেন না, আর এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর বিরূপ প্রভাব পড়বে রেমিটেন্সে। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে বাংলাদেশকে দ্বিমুখী ধাক্কার মুখোমুখি হতে হবে। একদিকে জ্বালানি আমদানিতে বাড়তি খরচ এবং অন্যদিকে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চল অর্থাৎ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 3,50,00,000 বিদেশি শ্রমিক কর্মরত আছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার নাগরিক। এই বিশাল শ্রমবাজারের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা 50 লাখেরও বেশি। পরিসংখ্যানে দেখা যায় একজন প্রবাসী শ্রমিক গড়ে দেশে থাকা 4 থেকে 5 জন সদস্যের ভরণ পোষণ করেন। এর অর্থ হলো বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে মধ্যপ্রাচ্যের আয়ের উপর নির্ভরশীল। সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে এসব শ্রমিক ও দেশে থাকা তাদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ তেল, গ্যাস, নির্মাণ ও সেবা খাতে নিয়োজিত। কিন্তু যুদ্ধের মাঝে নিরাপত্তার খাতিরে ইতিমধ্যে অনেক জ্বালানি স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ধীর হয়ে গেছে বা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের ভয়, যুদ্ধ ছড়িয়ে পড়লে কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করতে পারে বা কার্যক্রম একেবারে গুটিয়ে নিতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা এখন এক ঐতিহাসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এটি একটি চতুর্মুখী সংকট। প্রথমত, যুদ্ধের ফলে উপসাগরীয় দেশগুলোর নির্মাণ প্রকল্প এবং পর্যটন শিল্প একেবারেই থমকে গেছে। তার উপর হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার ফলে অনেক কোম্পানি তাদের কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। আর বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ নির্মাণ খাতে কাজ করেন। কুয়েতের কয়েকজন প্রবাসী জানিয়েছেন, অনেক শ্রমিক গত 1 মাস ধরে কোনো বেতন পাননি। জালালউদ্দিন নামের এক নির্মাণ শ্রমিক জানিয়েছেন, তিনি প্রতিদিন কাজ করলেও কোম্পানি বেতন দিতে পারছে না এবং তাদের বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো পেমেন্ট দেওয়া সম্ভব নয়। বেতনের সমস্যার সাথে প্রতিনিয়ত আছে মৃত্যুর ঝুঁকি। যে কোনো সময় আকাশ থেকে মিসাইল ঝরে পড়তে পারে, এমন আশঙ্কার মধ্যেই বাংলাদেশি প্রবাসীদের কাটাতে হচ্ছে। ড্রোনের বিকট শব্দ এবং মিসাইল ধ্বংসের আলো প্রবাসীদের আবাসনগুলোতে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। দর্শক, প্রবাসী বাংলাদেশিরা কেবল আকাশ থেকে পড়া মিসাইলের ধ্বংসাবশেষেরই শিকার হচ্ছেন না, তারা স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারিতেও আছেন। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের বাংলাদেশি দূতাবাসগুলো প্রবাসীদের সতর্ক করে দিয়েছে যেন তারা যুদ্ধ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড না করেন। ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশি শ্রমিককে এই অপরাধে আটক করা হয়েছে। আবার যারা যুদ্ধ শুরুর আগে দেশে এসেছিলেন তারা পড়েছেন মহাসংকটে। গত 2 সপ্তাহে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রায় 600টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক যারা ছুটিতে দেশে এসেছিলেন তারা আর কাজে যোগ দিতে পারছেন না। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। বিষয়টি তাদের সারা জীবনের উপার্জনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে যারা বিদেশে যুদ্ধের মধ্যে আটকা পড়েছেন তারা বাড়ি ফিরতে পারছেন না। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে প্রতি বছর এই সময় প্রবাসীদের দেশে আসার ধুম পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোতে থাকা প্রবাসীরা দেশে আসেন বেশি। তবে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে। আকাশপথ বন্ধ থাকা এবার ঈদে প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালগুলো অনেকটাই ফাঁকা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সৌদি আরবের কয়েকটি শহর থেকে অল্প সংখ্যক প্রবাসী এলেও সেই পরিচিত ভিড় নেই কোথাও। ঈদের 1 সপ্তাহ আগে যেখানে আগমনী টার্মিনালে মানুষের ভিড়ে চলাচলি কঠিন হয়ে পড়তো, সেখানে এখন যেন নীরবতা। নেই ট্রলি নিয়ে দৌড়ঝাঁপ, নেই প্রিয়জনকে বরণ করে নেয়ার উচ্ছ্বাস। ইরান ইসরায়েল যুদ্ধ যেন সবকিছুই বদলে দিয়েছে। দর্শক, 2026 সালের ইরান যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতিতে ছোট দেশগুলোর সাধারণ মানুষের জীবন কতটা সস্তা। আহমেদ আলী বা SM তারেকের মতো প্রবাসীরা মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, কোনো সাম্রাজ্য বিস্তার বা ক্ষমতার লড়াইয়ে অংশ নিতে নয়।
কিন্তু আজ তাদের লাশ কফিনে করে দেশে ফিরছে। এই যুদ্ধের 19তম দিনে এসে আমরা কেবল সামরিক ধ্বংসলীলাই দেখছি না, দেখছি এক বিশাল মানবিক বিপর্যয়। আসন্ন ঈদ আমাদের আনন্দ দেওয়ার বদলে মনে করিয়ে দিচ্ছে সেই সব পরিবারের কথা যাদের ডাইনিং টেবিলে এবার একজন সদস্য কম থাকবে। বাংলাদেশকে এখন থেকেই তার শ্রমবাজারের বৈচিত্র্যকর নিয়ে ভাবতে হবে। কেবল মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল না থেকে ইউরোপ, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো স্থিতিশীল দেশগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি যুদ্ধের ফলে দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আজকের এই প্রতিবেদনটি সেই সব সাহসী রেমিটেন্স যোদ্ধাদের উৎসর্গ করে করা হলো, যারা বিদেশের মাটিতে প্রাণ হারিয়েছেন এবং যারা এখনো মৃত্যুর হাতছানি উপেক্ষা করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। শান্তি আসুক পৃথিবীতে, রক্ষা পাক মানবতা, সেই কামনায় এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।